শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মিতু, আমার জান, আমার কলিজা, আমার টুনটুনি, আমার ঝুনঝুনি পাখি, তুমি কাঁদতেছো কেন? শুধু বলো কে তোমাকে কি বলছে, তার আমি মাইরা ওর হাড্ডি-গুড্ডি ভাঙিয়ে ফেলামু। চুপ করো, কেউ আমাকে কিছু বলে নাই। তো তুমি কাঁদতেছো কেন? মাসুম, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে বলো, আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবা? তোমাকে ভালোবেসে আমি 7 সমুদ্র 13 নদী পার হইতে পারবো। তোমাকে ভালোবেসে আমি 12 বছর বর্ষি পাইতে পারবো। তোমাকে ভালোবেসে আমি সন্ন্যাসী হয়ে বনে বাজারে থাকতে পারবো। তোমাকে ভালোবেসে আমি 4 তারা সূর্য হাতে করে নিয়ে আসতে পারবো। এখন বলো আমার কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। কি হলো? তুমি ঝটকা মারলা কেন? তোমাকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। এইমাত্র কি বললা তুমি? হ্যাঁ, তুমি সন্ন্যাসী হয়ে ঘুরতে পারবা, 4 তারা সূর্য মাটিতে নামায় আনতে পারবা, এখন চুপসে গেলে কেন? কি বিয়ে করবে না? মানে বিয়ে করার মতো অতটাও ভালোবাসি না। কি বললা? তুমি 4 তারা সূর্য সব মাটিতে নামায় আনতে পারবা আর আমাকে বিয়ে করতে পারবে না? না মানে বলতেছি, এখনই এত গভীরে কেন যাইতেছো? হঠাৎ বিয়ের কথা কেন বলতেছো? আমার খালাতো ভাইয়ের সাথে আমার বাবা মা কালকেই বিয়ে ঠিক করে ফেলছে। আজকে ওরা এসে আমাকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছিল জোরপূর্বক। এর জন্য আমি ওখান থেকে পালায় আসছি। আমি এখন আর বাসায় ফিরে যেতে পারবো না। আমাকে এখনই বিয়ে করে ফেলো। বললেই হলে তোমাকে এখন বিয়ে করব। এখন কি আমার বিয়ে করার সময় হয়েছে? এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সময়। গার্লফ্রেন্ড নিয়ে আমি রিকশায় ঘুরবো, লিটনের ফ্ল্যাটে যাবো, লাইফটা এনজয় করবো। এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আরে জীবন নষ্ট হবে কেন? বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে। গার্লফ্রেন্ড নিয়ে তুমি এতদিন ঘুরতা, এখন তুমি বউ নিয়ে ঘুরবা, তুমি রিকশায় ঘুরবা, তুমি পার্কে যাবা, যার ফ্ল্যাটে খুশি তার ফ্ল্যাটে বউকে নিয়ে যাবা। সমস্যাটা কোথায়? সমস্যা আছে মিতু, গার্লফ্রেন্ড আর বউ এক না। গার্লফ্রেন্ড নিয়ে সব জায়গায় যাওয়া যায়, বউ নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। তাই এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্রেম চলতেছে, প্রেম চলমান থাকুক। তুমি যাও, তোমার বাসায় ফিরে যাও। আমি আমার বাসায় যাইতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব, তোমার বউ হব, তারপর তোমার বাসায় যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার বাবা যে রাগী মানুষ, তোমাকে পালায় বিয়ে করে বাসায় নিয়ে গেলে আমাকে মাইরা হাড্ডি-গুড্ডি ভাঙিয়ে ফেলবে। মাইরা ফেলবে? তুমি তো একটু আগেই বললা যে তুমি আমার জন্য মরতে পর্যন্ত পারবা। তো মরে যেতে পারি বলছি, মরবো তো আর বলি নাই। তাই এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমার বন্ধু বান্ধব যে কয়টা বিয়ে করছে সব এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আর তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাস? আজকে থেকে তোরে আমি চিনি না, তোর সাথে ব্রেকআপ। তুই যা। হু আর ইউ? কি বললি তুই? তুই আমার চিনোস না? বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক। তুই আমার সাথে প্রেম করে এখন আমার ছেঁকা দিতে চাস? মনে রাখিস, আমি এক্ষুনি চিঠি লিখবো, তারপর চা খাবো। তো চিঠি লেখ, পত্র লেখ, চা খা, কফি খা, আমার বলার কি আছে? যা খাগা, যা। আমি চায়ের সাথে বিষ মিশায় খাবো আর চিঠির মধ্যে লিখবো আমার মৃত্যুর জন্য তুই দায়ী। এখন ভাইবা দেখ এরপরে তোর কি হবে। খুব খারাপ হবে, জেল হবে, ফাঁসি হবে, আমার বাবা মায়ের মান ইজ্জত সব যাবে। আল্লাহ রে, আমার জেলের মধ্যে সারা জীবন চলে যাবে, আমার ফর্সা চেহারাটা কালো হয়ে যাবে। না না মিতু, তুমি আমার সাথে এমন করো না। ঠিক আছে, করবো না। তাইলে এখনই আমাকে তুমি বিয়ে করে ফেলো। ওরে আল্লাহ রে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এখন মনে হইতেছে করতে হবে তোমার বিয়া। ঠিক আছে, একটা শর্তে আমি তোমাকে বিয়ে করতে পারি। কি শর্ত? বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবা, আমি আমার বাসায় থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমি সবাইকে জানাইতেছি তুমি আমার বউ, ততক্ষণ পর্যন্ত এই বিয়ের কথা তুমি কাউকে বলতে পারবে না। ওকে মাসুম, ডিল ডান। বিয়ের পর ভুইলা যাবো যে আমাদের বিয়ে হয়েছে। তুমি তোমার বাড়িতে চলে যাবা, আমি আমার বাড়িতে চলে যাবো, কাউকে বলবো না যে আমাদের বিয়ে হয়েছে। চলো আমরা এখন কাজী অফিসে যাই, গিয়ে বিয়েটা সেরে ফেলি। আগামী মাসে বিয়ে করি? আরে আসো। আগামী সপ্তাহে? আসো। কালকে? 1 ঘন্টা পরে। এখন বিয়ে হবে। তোমার সাক্ষী আসতেছে না কেন এখনো? উল্টাপাল্টা কোনো বুদ্ধি পাকাও নাই তো? মনে রাখো, চিঠিটা লিখে চা খাবো কিন্তু। আরে বাবা, আসতেছে তো, বলছে রাস্তায় আছে। বেশি দূরে যাও না।
রে বেটা তুই বলো নাই কোয়া নাই হুট করে বলে বিয়ে করতেছ জাম করে আবার একটা সাক্ষী দল ঘটনাটা কি আমি কি নিজের ইচ্ছে বিয়ে করতে চাইছি? শুন কি তোরা ভিতরে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলবি, আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে বাজে বাজে কথা বইলা বদনাম কইয়া মিতুর মাথাটা পুরো খাইয়া দিবি, যাতে ও আমার বিয়ে করতে না চায়। কারণ আমি ওর বিয়ে করতে চাইতেছি না, ও আমার জোর করে বিয়ে করতে চাইতেছে। যেভাবেই হোক এই বিয়েটা আমার ভাঙাতে। কোনো টেনশনই করিস দেখ গিয়া কি কই খালি। দোস্ত তুই নিশ্চিত থাক, তোর নামে, তোর বাপের নামে, তোর মার নামে এমন খারাপ খারাপ কথা কমু, তোর 14 গোষ্ঠীরে পুরো আওলাইয়া দিমু, তোর বিয়া যাইব চাঙ্গে। এই যে সাক্ষী চলে আসছে। কাজী সাহেব বিয়ে পড়ান। দাঁড়ান কাজী সাহেব, কোনে আমার ছোট বোনের মতো বিয়ে পড়ানোর আগে ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ মিতু বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো না। তুমি মাসুমের সাথে প্রেম করছো ঠিক আছে, ওরা তোমার বিয়ে করার দরকারটা কি? তুমি মাসুম সম্বন্ধে কতটুকু জানো? ওর ফ্যামিলি, ওর বাবা মা সম্বন্ধে কি জানো তুমি? না ভাইয়া, আমি তো তেমন কিছু জানি না। কিছুই জানো না, আবার ঢ্যাং ঢ্যাং কইটা চলে আসতো বিয়ে করার জন্য। আমি তোমারে বলতেছি শোনো, এই যে মাসুম, ও শুধু নামেই মাসুম, ও আসলে একটা দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। ওর চরিত্রের রীতি কথা যদি আমি তোমারে কোয়া শুরু করি, আমার নিজেরই পাপ হইব। আজ পর্যন্ত ও যে যতগুলা মায়ের লগে প্রেম করছে, এতগুলা মাইয়া আমি জীবনে চোখেও দেখি নাই। কতগুলা মায়ের যে সর্বনাশ করছে, এতগুলা মায়ের লগে আমি আজ পর্যন্ত কথাই কইতে পারি নাই। রাস্তা ঘাটে, হোটেলে, পার্কে, মোটেলে, রিসোর্টে, লিটনের ফ্ল্যাটে এমন কোনো জায়গা নাই যে ও কট খাই নাই। এই তো কিছুদিন আগে একটা মাইয়া ওরে রাস্তার মধ্যে জুতা দিয়া পিটাইছে। কেন জানো? কারণ ওর এই অসভ্যতামির কারণে। এমন একটা অসভ্য ইতর লম্পট ছোট লোক ছেলেরে তুমি বিয়ে করবা মিতু? অবশ্যই করব ভাইয়া। এইরকম একটা লুচ্চা লাফাঙ্গা অসভ্য ছেলেকে বিয়ের পরে আমি একদম খাম্বার মতো সোজা করে দিব। বিয়ের পরে আমার কাজটা কি বলেন? আরে বোন, ওরে নেলে সোজা করবা, কিন্তু ওর বাবা, ওর বাবার কেমনে সোজা করবা? ওর বাবা তো একটা চিটার, বাটপার, ঘুষখোর। কয়দিন আগে ঘুষ খাইতে গিয়া ধরা খাইছিল, 14 শিখের ভিতরে ঢুকছিল। কেন নিউজ এসে তুমি দেখো নাই? হ্যাঁ তুমি বলো, তুমি এরকম একটা ঘুষ করে ছেলেরে বিয়ে করবা? তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তোমাদের মান সম্মান কিছু থাকবো? অবশ্যই থাকবে, কারণ আমি আমার সেবা যত্ন দিয়ে আমার শ্বশুরকে একদম ভালো করে ফেলবো। ভাইয়া একটাবার বিয়েটা হইতে দেন। আমার শ্বশুর ঘুষ তো দূরের কথা, মাগনা এক কাপ চাও কারো থেকে খাইতে যাবে না। এই ঘুষখোর লোকটাকে ভালো করার দায়িত্ব আমার, আর চিটারি বাটপারি ছেড়ে দিয়ে এই ঘুষখোর লোকটাকে ভালো মানুষ বানাবো আমি। ঠিক আছে, ও শ্বশুরে না হয় তুমি ঠিক করলা, কিন্তু তোমার শাশুড়ি, মাসুমের যে মা, তার মতো এত ঝগড়াটি মহিলা আমি আমার জীবনে দেখি নাই। সে ঝগড়া কইরা তো তোমার জীবনটা অতিষ্ঠ করে ফেলবো। এই যে বিয়ে করে যাইতেছো, যাওনের সাথে সাথে বাড়ির কাজের লোকটা সব ছুটি দিয়ে দিব, বাড়ির যত কাজ আছে সব তোমারে দিয়ে করাইবো। আর কাজে যদি ভুল হয়, তোমার উপর নির্যাতন করব, অত্যাচার করব, অত্যাচার কইরা তোমার জীবনটা পুরো অতিষ্ঠ কইরা দিব। এখন তুমিই বলো বোন, যেই পরিবারে এরকম একটা অত্যাচারী শাশুড়ি আছে, সেই পরিবারের ছেলেকে তুমি বিয়ে করবা? অবশ্যই করব, কারণ শাশুড়িরা ঠিকঠাক মতো অত্যাচার করলে বউরা ঠিকঠাক থাকে, নাইলে বিয়ের পরে বউরা বিগড়ায় যায়। আর আমার শ্বশুর বাড়ির সব কাজ আমি নিজ হাতেই করব, কারণ রান্না বান্না করা থেকে শুরু করে বাড়ির সব কাজ করতে আমি খুব পছন্দ করি। দেখেন ভাই, আমাকে উল্টাপাল্টা বুঝে কোনো লাভ নেই। আমি মাসুমকে বিয়ে করব, আমি ওকেই বিয়ে করব। আপনারা সাক্ষী দিতে আসছেন না, সাক্ষী দেন। ভাইয়া মানুষ বিয়ার জন্য এত পাগল আমি আমার জীবনে দেখি নাই। বিয়ার তো খাই ছুটছে না, ঠিক আছে আমি বিয়ে করবো, কিন্তু একটা টাকা কাবিন দিব না আমি। আরে 1 টাকা কাবিনের দরকার নাই, আমার তো তুমি হইলেই চলবে। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমাকে বিয়ে করার জন্য এত অস্থির হয়ে গেছো কেন? সাথে চামড়া ছাড়া আমার মধ্যে আর কিছু আছে? তোমার মধ্যে কি আছে জানি না, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলছি, মন দিয়ে ফেলছি। তোমাকে আমি বিয়ে করব। ভাইয়ারা, বিয়ের লেট হয়ে যাচ্ছে তো, পাত্রকে ভিতরে নিয়ে আসেন। আয় আস। বিদায় বন্ধু, ভালো থাকিস। কিরে তুই আমার এমন ভাবে বিদায় বলতেছস মনে আমি মরে যেতেছি? শোনো মামা, বিয়ে করা আর মইরা যাওয়া একই কথা। কথায় আছে না, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। তুমি তো রেস্ট ইন পিস। এই কান্না থামান, ওনাদের ধরুন।
দোস্ত তুই কান্দিস না, সবার সাথে এরকম হয়। কান্নাকাটির কি আছে ক? দোস্ত আজকে তোর সাথে হইছে, কালকে আমগোর সাথেই হইব। তুই কান্দিস না, কান্দিস না। আচ্ছা আমি বুঝলাম না, এই কাঁদতেছো কেন তুমি? আমি শুনছি মেয়েরা বিয়ের পর কাঁদে, তুমি ছেলে মানুষ হয়ে কান্নাকাটি করতেছো কেন? কট খাইছি আমি, আবার কট দিয়ে বিয়ে করছো তুমি, কান্দুম নাকি নাচুম? এই কি বললে তুমি? আমি তোমাকে কর দিয়ে বিয়ে করছি মানে? না, আমি পালকি নিয়ে বরযাত্রী নিয়ে তোমার বিয়ে করে নিয়ে আসছি। বিষ খেয়ে আত্মহত্যার ভয় দেখে আমাকে বিয়ে করছো, কট না তো কি? তুই আমগরে তোর বিয়ার জন্য ডাকছিলি, তোর বিয়া হয়ে গেছে। আমগরে তোর বিয়ার সাক্ষী দিতে ডাকছিলি, সাক্ষী দিয়ে ফেলছি। এখন ভাই আমরা জায়গা ল। বন্ধু তোরা কি কর, চলে যাবি? আমি যদি কোনো বিপদে পড়ি? আরে ভাই বিপদে তুই অলরেডি পড়ে গেছিস, তুই আর কি বিপদে পড়বি? ভাই দেখ আম করে বিপদে ফেলাইস না, এমনিই তুই কট খাইছিস। আল্লাহ জানে তোর লগে থাকলে আমরা কখন কোন কট খাই যাই। কট খাইতে চাস না? চল তাড়াতাড়ি। দেখছো, তোমার জন্য আমার বন্ধুরা আমাকে ফালায় চলে গেছে। ওকে ফাইন, যা হওয়ার হয়েছে। একটা রিক্সা ডাক দিয়ে দিই, তুমি বাসায় চলে যাও। বাসা যাবো মানে? কার বাসায় যাবো? কার বাসা আবার? তোমার বাসায় চলে যাবা? অসম্ভব, আমি আমার বাসায় যাব কি করতে? আমি তোমাকে বিয়ে করছি, এখন আমি তোমার বউ, আমি তোমার বাসায় যাব? মিতু এখন কিন্তু ফাইজলামি একদম ভালো লাগতেছে না, যাও তুমি তোমার বাসায় যাও। আমি একদম ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। আমার বিয়ে হয়ে গেছে, আমি একটা বিবাহিত নারী, আমি বাপের বাড়ি যাব কি করতে? আমি শ্বশুর বাড়ি যাব। চলো আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। আমার বাসায় নিয়ে যাবো মানে? এই তুমি না বিয়ের আগে বলছো তুমি তোমার বাসায় থাকবা বিয়ের পরে? সেইটা তো তোমার সামনে মুলা ঝুলাইছি যাতে তুমি আমাকে বিয়ে করো। এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্বামী, স্বামীকে ছাড়া তো আমি একদমই একা থাকতে পারবো না। তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবাই। অসম্ভব, আমি বাবা মা কাউকে জানাই নাই যে বিয়ে করছি। এখন হুট করে যদি বউ নিয়ে আমি বাসায় উঠি, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে দিবে, বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিবে। বের করে দিলে কি হয়েছে? আমরা রাস্তা রাস্তা থাকবো, দরকার হলে ভিক্ষা করবো। এই ফকিন্নি, তোর ভিক্ষা করার অভ্যাস থাকতে পারে, আমার ভিক্ষা করার অভ্যাস নাই, আমি ভিক্ষা করবো না। এখন ভালোই ভালোই বলতেছি, তুই তোর বাসায় যাবি নাকি যাবি না? আমিও ভালোই ভালোই বলতেছি, বউয়ের মনে কষ্ট দিবা না, এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। কেন তুমি আজকে আমাদের বাসর হবে? আরে বাসর হবে না, দাফন হবে। আমার বাবা যদি এটা জানতে পারে আমাকে ডাইরেক্ট গুলি করে মারা ফেলবে। দেখো তুমি তোমাদের বাসায় চলে যাও, আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আম্মাকে বুঝায় কয়েকদিন পরে তোমাকে একদম ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় তুলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট করে একা বুঝাবা কেন? আমাকে নিয়ে যাও, দুজন মিলে আজকে বুঝাই। এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে, একটা উষ্টা মাইরা কিন্তু ফালা দিয়ে যাবো আমি। আরে তুমি উষ্টা কেন? লাথি মারলেও আমার কোনো সমস্যা নাই। তুমি আমার স্বামী, তুমি আমাকে উষ্টা কেন? লাথি পর্যন্ত চাইলে মারতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাইতে পারবো না। তুমি যেখানে আমি সেখানে। জান, তুমি আমাকে মাফ করে দিও। আমি তো বুঝতেই পারি নাই তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, তুমি থাকবো আমাদের বাড়িতে, তুমি কেন বাপের বাড়িতে যাবা? তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা। আচ্ছা তোমার পিছনে এই বেটা কে এমনি তাকায় আছে? মাসুম, এই মাসুম, এই মাসুমের বাচ্চা। কি ব্যাপার মামুনি, তুমি এখানে বসে কাঁদছো কেন? আঙ্কেল, আমার সর্বনাশ হয়ে গেছে। এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে। আঙ্কেল কি হয়েছে তুমি খুলে বলো তো আমাকে। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছিল, তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি। আমাদের বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের পরপরই সে আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। কত বড় অসভ্যের বাচ্চা, শয়তানের বাচ্চা না হলে এই কাজ করতে পারে? একটা মেয়েকে এইভাবে রাস্তায় ধাক্কা মেরে কেউ যেতে পারে? এদের বাপ মা কোনোদিন কিছু ভালো কিছু শিখায় নাই, এদেরকে জাস্ট গুলি করে মারা উচিত। আপনি একদম ঠিক কথা বলছেন আঙ্কেল, ওরে যদি আমি সামনে পাই একদম গুলি করে মারবো। আঙ্কেল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দয়ালু। না না, দয়ালু না, আপনি দয়ার সাগর, পরোপকারী। না না, পরোপকারীও না, আপনি হচ্ছেন অসহায়দের আশ্রয়দাতা। আঙ্কেল, কিছুদিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ।
মানে মানে আমার বাসায় তোমাকে আশ্রয় দেব? হ্যাঁ, আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে, আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আর আমি যদি রাস্তায় থাকি, আমি যেই পরিমাণে সুন্দরী, গুন্ডারা এসে আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে। অলরেডি 3-4 জন এসে উত্ত্যক্ত করে গেছে। আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাসায় একটু আমাকে আশ্রয় দেন। আপনার বাসায় থেকে আমি আমার স্বামীকে খুঁজবো, ওকে খুঁজে বের করে ওরে খুন করে জেলে যাব। না না, ওকে খুন করতে হবে না। তুমি ওকে খুঁজে পেলে তুমি অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। বাকিটা আমি দেখব, কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায়। কিন্তু তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না। যেভাবে গুন্ডারা তোমাকে উত্ত্যক্ত করছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আমাদের বাসায় চলো, তুমি সেখানেই থাকবে। কিন্তু আমার বাসায় আমি, আমার স্ত্রী, আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে। তোমার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, এটাই তো বেশি। আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকবো। আঙ্কেল আপনি মানুষ না, আপনি মহামানুষ। আপনি আমাকে যে বড় উপকারটা করলেন, আপনার উপকারের ঋণ আমি কিভাবে শোধ করবো আঙ্কেল? এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি। আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল। পাগল মেয়েটা কি বলে না বলে। চলো চলো বাসায় চলো। তোমার সাথে এটা কে? সে একটা অসহায় মেয়ে। সেটা তো বুঝলাম, এর পরিচয় কি, নাম কি, কোত্থেকে আসছে, আর আমাদের বাসায় আনছো কেন? তার নাম হচ্ছে মিতু। সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এক জালিমের বাচ্চা জালিম, জানোয়ারের বাচ্চা জানোয়ার, জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে। আহারে, মেয়েটার তো আসলে অনেক কষ্ট। এগুলো হচ্ছে সব পরিবারের শিক্ষা, বুঝলা? পরিবারের বাবা মা ঠিক মতো শিক্ষা দেয় নাই, এই জন্যই এই মেয়েটার সর্বনাশ করে পালা গেছে। আমার ছেলে যদি এরকম কিছু করতো, একেবারে দাঁত দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম। থ্যাংক ইউ আন্টি। আমাকে যে বিয়ে করে পালায় গেছে, তার মুখোশ আমি একদিন আপনার সামনে খুলবো। তখন আপনি অবশ্যই দা দিয়ে একদম কোপ দিয়ে তার কল্লাটা ফালায় দিবেন। তুমি খালি নামটা বলো, আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার করতে। আরে রাখো তোমার নাম। আব্বা, তুমি এই মেয়েকে চিনো না, জানো না, বাসায় নিয়ে আসছো কেন? বাসায় দিয়ে আসছি, আমাদের বাসায় থাকবে সেই জন্যে। তোমার কি মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা নাই, হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, বলো যে বাসায় থাকবে। বের করো এটাকে। ভাই কি বলতেছিস তুই? আপুটাকে বের করে দিলে সে এখন কোথায় যাবে? সে কোথায় যাবে সেটা কি আমরা জানি? সেটা তার ব্যাপার। আব্বা, তুমি এইসব মেয়েদেরকে ভালো করে চিনো না। যা বলতেছে সব সাজানো নাটক, সব মিথ্যা কথা। এইসব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপরে একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে এই মেয়ে। আমাদের বাসায় ক্যাশ টাকা নাই, গয়নাগাটি সব লকারে, আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই, আমরা আবার কিনে ফেলবো। আর এই মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে না, মনে হচ্ছে সে খুব অসহায়। আরে অসহায় তো মনে হবেই, অসহায় হওয়ার ট্রেনিং দিয়েই তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয়। এরা অভিনয় করতেছে, তোমরা বুঝতেছো না? আব্বা এখনো সময় আছে, আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে, অনেক বড় বিপদে পড়বা কিন্তু। এর বের করো বাসা থেকে। আরে বিপদে পড়লে পড়বো, তাকে বাইর করে দিয়ে কি তাকে বিপদে ফেলবো আমি? মাহি, তুই যা তো, তোর ঘরে ওকে দিয়ে যা। তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে। ঠিক আছে বাবা, চলো। তাই কিসের চলো আপনি? হ্যাঁ বাবা, এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে। তোর কি সমস্যা হবে? আরে আমি একজন অবিবাহিত ছেলে, আর মেয়েটি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে, বুঝো না কি সমস্যা হইতে পারে? পরে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো। যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে ঠিক আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসবো। আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মারবো। মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে পিটাবা? একটা লজ্জা করে না? আরেকজন বাসায় থাক, যা বেরো বেরো বেরো। আচ্ছা, হাত একদম কেটে রেখে দিব। মিতু এখানে থাকবে? অসম্ভব। এই অজানা অচেনা মেয়ে আমার বাসায় থাকতে পারবেন না। হয় সে থাকবে নাহলে আমি থাকবো। ও থাকবে, তুই যা। চলো আমি তোমাকে রুম দেখাবো, আসো মা আমার সাথে আসো।
কি ব্যাপার এত রাতে তুমি আমার রুমে আসছো কেন? বাসর রাত করতে আসছি, চলো বাসর রাতের কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো, আমাকে জানে মাইরা ফেলবে। যাও এখান থেকে। আরে সেজন্যই তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই। তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব। আমি বলে দিব আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি। না না না, আমি তোমাকে বিয়ে করছি, তাতে কি হয়েছে? আমি বাসর করবো না, পরে বাচ্চা হয়ে যাবে, তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবা, তাই না? সেই সুযোগ আমি তোরে দিব না শয়তান। ঠিক আছে, তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই। আঙ্কেল, আন্টি, দেখো জান আমার লক্ষ্মী সোনা, তুমি বোঝার চেষ্টা করো। আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না। আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো, তারা বুঝবে। তারা কি নাও, তুমি 5,000 টাকা নাও, নিয়ে কোনো গার্লস হোস্টেলে গিয়ে উঠো, যাও সেখানে গিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো। যাও, এখন আব্বা আম্মা ঘুমে আসছে, এই সুযোগে তুমি বাসা থেকে পালাই, যাও যাও যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আমার এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালায় যাবো কি মরতে? আমি এখানেই থাকবো। আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করব। পালিয়ে পালিয়ে প্রেম করার কিন্তু মজাই আলাদা, বোকাটা বুঝে না। বুঝি, আমি সবই বুঝি। এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি। তুই বাড়ি থেকে বেরোবে না তো, তোর বাপ বাড়ি থেকে বেরোবে। বেরো হারামজাদি, বেরো বেরো বেরো। না 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 না, আন্টি আপনি যা দেখছেন তাই, ও আমার সাথে জোরাজুরি করতেছিল। কি তুই জোরাজুরি করতেছিলি? আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি নাই তো আন্টি, সে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে নিছি, সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে। মাসুম, তুই ওকে জোর করে কেন তোর ঘরে আনছিস? মানে সে তো আমাদের বাসায় নতুন আসছে, তো সে তো অনেক কিছু চিনে না, জানে না, তাই জিজ্ঞেস করতে ডাক দিছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, এইটা বলার জন্য ডাকছি। আন্টি উনি মিথ্যা কথা বলতেছে, উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। কি? এই খবরদার, ফালতু কথা বলবি না। আমি তোর সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে আসছি মানে? এই মেয়ে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তোমারে সত্যি কথা বলতেছি, আমি তাকে রুম থেকে ডেকে নিয়ে আসি নাই। সে আমার রুমে আসছে, এসে আমাকে ঘুম থেকে উঠাইছে, আরো অনেক আজেবাজে কথা বলতেছে। আমি তোমার ছেলে, আমার বলতে লজ্জা লাগতেছে। কত বড় মিথ্যা কথা আন্টি, দেখেন আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসবো? আর আমি রাজি হই না দেখে সে আমাকে টাকা দিছে। এই দেখেন 5,000 টাকা দিছে, বলছে আজকের রাতটা ভুলে যাও। এরপর আমি রাজি হই না দেখে সে আমাকে জোরাজুরি করতেছিল। আর বাকিটা তো আপনি এসে দেখলেন। আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা বলে, মৃত্যুকের বাচ্চা মৃত্যু। তোর উপর আল্লাহর গজব পড়বে, ঠাড়া পড়বে। গজব তোর উপর পড়বে, ঠাডা তোর উপর পড়বে। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? তার মেরে ফেলেন, শেষ করে দেন আজকে। ঠিকই আছে, ঠিকই আছে। এই, কই যান? আমি ধরছি। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। এই তো সুযোগ। আমার মার বোন রান্না করতেছে, তাদেরকে সরায়ে মৃতকে দিয়ে রান্না করাইতে হবে। ওকে এবারে কাজের বুয়া বানাই দিতে হবে। এত কাজ করাইতে হবে যাতে কাজ করতে করতে সে রাগে দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে পালায় চলে যায়। হাই হাই মা, তোমরা সব কি করতেছো? বাড়িতে কাজের মেয়ে থাকলে তোমরা কেন রান্না করতেছো? কাজের মেয়ে কোথায় পেলি? সবসময় তো আমি আর মাহি রান্না করি। আরে মা, যে মেয়েটাকে তোমরা আশ্রয় দিছো সেই মেয়েটাই তো কাজের মেয়ে। ভাইয়া, মাহি আপু আমাদের গেস্ট হয়, সে আমাদের বাসায় কাজের মেয়ে না। অবশ্যই সে কাজের মেয়ে। আমরা তাকে চিনি না, জানি না, কোত্থেকে উইরা এসে জুইরা বসছে আমাদের বাসায়। আমার বাপের টাকা সে বসে বসে খাবে, সেটা আমি হইতে দিব না। এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে। মিতু, এই মিতু, কোথায় তুই? বেরিয়ে আয় শয়তান। ভাই আমাকে ডেকেছেন? এই খবরদার, তুই আমাকে ভাইয়া বলবি না। তুই এই বাসায় থাকতে আমার মার বোন কেন রান্না করতেছিস? এখন থেকে আমার মার বোন যাতে রান্না করে না ঢুকে, সব রান্না তুই করবি। আর যদি দেখি যে তুই রান্না করিস নাই, তাহলে একদম লাথি মেরে বাসা থেকে বের করে দিব। আমার মার বোন শুধু আরাম করবে। কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন?
তুই যে ওকে রান্না করতে বলেছিস, আজকে সব রান্না ওই করেছে, বুঝলি? সকালে উঠে দেখি সব রান্নার আয়োজন শেষ, আমি আর মাহি হেল্প করতে গেছি, সেটাও করতে দেয়নি। আবার বলতেছিস মিতু রান্না করবে, আমরা হাসবো না? কি বলতেছো মা? সকাল থেকে সব মিতু রান্না করছে, তাহলে রান্নাঘরে ঢুকে ওকে আমি দেখলাম না কেন? আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া। আপনার আমাকে নিজের থেকে রান্না করার কথা বলার দরকার নেই, আমি নিজেই রান্না করব। আপনি এখন আসতে পারেন। কিসের আসবো মা? তুমি ওকে দিয়ে রান্না করে না, ও রান্না পারে কি পারে না আল্লাহ জানে। পরে দেখা গেল খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে ফেলছে, আবার এমনিতেই পেট খারাপ, পরে আর বেশি পেট খারাপ হয়ে যাবে। এই তোর রান্না করতে হবে না, তুই রান্নাঘর থেকে বেরো, যাবে রে যা। আমি রান্নার উপর কোর্স করেছি, আর বাসার সবসময় রান্না তো আমিই করতাম, সো রান্নার ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি। আন্টি আপনি বলবেন নাকি আমি বলবো? মাসুম, মিতু খুব ভালো রান্না করতে জানে, আজকে সব নতুন রেসিপি দিয়ে রান্না করেছে, তুইও রান্না খেলে পাগল হয়ে যাবে। আমি সুস্থ আছি, ভালো আছি, ওর রান্না খেয়ে আমি পাগল হইতে চাই না। এই তুই রান্নাঘর থেকে বেরো, যা বেরে যা। আন্টি ওনাকে রান্নাঘর থেকে বের করবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করবো? মানে মিতু আপু তুমি শান্তিতে রান্না করো তো, আমি আর মা ভাইয়াকে বের করছি। মা ধরো তো তোমার ছেলেকে। মা দেখো বের হোক, কাজ করছে। ও মাই গড, খাবারের যে সুন্দর ঘ্রাণ, খাবার তো অনেক মজার হয়েছে মনে হইতেছে। এই খাবার যদি আব্বা আমার ভালো লেগে যায়, তাহলে তো মিতু এই বাসায় পার্মানেন্ট হয়ে যাবে, আর পার্মানেন্ট হয়ে গেলে আমার সাথে সংসার করবে না। না না, আমি সংসার করতে চাই না, সংসার আমার ভালো লাগে না। যেইভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে, যাতে আব্বা আম্মা ঘাড় ধাক্কা দিয়ে মিতুকে বাসা থেকে বাইর করে দেয়। তারা মরিচ দেখ কিভাবে দিতেছি। আজকে কিন্তু সব রান্না করেছে মিতু, জানো? আমি আর মাহি কোনো হেল্পই করিনি। মেয়েটা যে কি ভালো রাঁধতে জানে, দেখো, দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে। হ্যাঁ, আমার তো ঘ্রাণ শুকেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো। আমাকে বেশি করে দাও, আমি কিন্তু বেশি খাবো আজকে। এরকম করছো কেন? আরে যে পরিমাণ ঝাল দিছে আর লবণ দিছে, কটা হয়ে গেছে ঝাল। আমি যে অসম্ভব, হতেই পারে না। আমি খেয়ে দেখি, এই খেয়ে দেখ তো। ও বাবা, আমি আগেই বলছিলাম এইসব মেয়েরা যা করে সব লোক দেখানো। সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে, যাতে তোমরা খুশি হয়ে তাকে 2 দিনের জায়গায় 4 দিন আশ্রয় দাও। আসলে সে ঘোড়ার ডিমটা পারে, রান্না বানানো দূরের কথা। এই তুমি রান্না জানো না, তুমি রান্না করতে গেছো কেন? আমার এমনিতেই পেটে ঝামেলা চলতেছে, এখন এই ঝাল খায় তো আমার 12টা বেজে যাবে। কি? আমার আব্বা অসুস্থ হয়ে গেছে এই খাবার খেয়ে? এই ডাইনি শয়তানি, তোর খাবার খেয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, তোকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তারা অবশ্যই বাসা থেকে বের করে দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি অপরাধ করে থাকলে আমাকে বাসা থেকে বের করে দিবেন, আমি মাথা পেতে নিব আমার শাস্তি। কিন্তু তার আগে আঙ্কেল, আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আঙ্কেল, আন্টি, আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। এই দেখেন। কি ভিডিও দেখতেছ? এটা আমার ভিডিও। হ্যাঁ ভাইয়া, এটা আপনারই ভিডিও। আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন, এটা সেটার ভিডিও। আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন, এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিচ্ছি। আঙ্কেল, আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দায়ী। এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন। তুই এত অসভ্য মাসুম, মেয়েটা এত কষ্ট করে এতগুলা রান্না করলো, আর সেখানে তুই লবণ আর মরিচ দিয়ে নষ্ট করলি। মা, আমি তো পেট খারাপ করার জন্য লবণ মরিচ দিই না, আমি ভাবছি কি খাবারের লবণ আর মরিচ একটু কম হয়েছে তাই একটু বাড়াই দিছিলাম। এই, একে কি শাস্তি দেওয়া যায় বলো তো? এর শাস্তি একটাই, এই যে খাবারের মধ্যে লবণ আর মরিচ মিশাইছে
সেই খাবার ওর খাইতে হবে। এই দাও ওরে, বেশি করে দাও। এখানে অনেক মজা হইছে, আমি খাইতে পারবো খা, না। খা, না 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 খা তুই, করতেছো? খা। আমি পাগল নাকি? আমি এই খা, খবরদার না খাইলে তোরে আমি ইসকা খাইছি। না 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 না। ওরে জালে মরে গেলাম। বাতাস দে। এই কমাইলা তাড়াতাড়ি পানি লাই, কই গেলি? ও মাগো, মাগো, ওমা, পানি খা, পানি ওমা। ও মাগো বন্ধুরে, আমার জীবন শেষ। আমি তো মিতুর সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু, টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি। মিতু যে আমারে বাড়ে ফেলে এইভাবে বিয়ে করবো আমি তো বুঝতে পারি নাই। বিয়ে করছে সে আমার বাড়িতে আইসা আমার বাপেরে ব্ল্যাকমেল করে আমার বাড়িতে উঠছে। ওরে বাইর করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি, আমি ফেল মারছি দোস্ত। ও যে এত চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি নাই। বুঝতে পারলে ওর আশেপাশে আমি কোনোদিন যাইতাম না। এখন আমি কি করব বল? কি আর করবি, বিয়ে করছিস সংসার কর। ধর বেটা, সংসার করলে ওর আমি রাস্তায় ফেলায় আসতাম। আমার দিয়ে সংসার হবে না, বিবাহিত জীবন আমার জন্য না। আমি সারা জীবন সুন্দর সুন্দর মেয়েদের সাথে ঘুরবো ফিরবো, প্রেম করব, টাঙ্কি মারবো, এটাই ছিল আমার উদ্দেশ্য। একটা মেয়ের সাথে একই ছাদের নিচে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না বন্ধু। একটা আইডিয়া দে, যেটা করলে মিতু বাসা থেকে চলে যাবে, সে আমার সাথে সংসার করতে চাইবে না। একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া পাইছস? তোরে নেশা করতে হইব। হ্যাট, আমি কি প্রেমে ছায়া খাইছি নাকি যে আমি নেশা করবো? আরে বেটা, পুরো কথাটা তো শুনবি। এখনকার মেয়েরা কোনো নেশাখোর পোলারাই পছন্দ করে না। এখনকার জামানায় সবচেয়ে বেশি ডিভোর্স হয় কেন জানোস? কেন? কারণ তার স্বামীরা নেশা করে, নেশাখোর। তুই আজকে মদ খাইয়া বাড়িতে যাবি, যাইয়া ভরপুর ভাঙচুর করবি। তুই মিতুরে বুঝাইবি যে তুই সেই লেভেলের মাতাল, সেই লেভেলের নেশাখোর। তারপর দেখবি নিতু তোর কপালে লাথি মাইরা তোর সংসার সাইডা পালাইব। ভালো একটা বুদ্ধি, কিন্তু দোস্ত আমি নেশা করবো কিভাবে? মদের গন্ধই তো আমি সহ্য করতে পারি না। মদের গন্ধ নাকি আসলে আমার বমি আসে, তখন দেখা গেল আমি অসুস্থ হয়ে যাব, আমার হসপিটাল নিতে হইব, আমি মরে গেছি। মদ খাবি কে? মদ খাওয়ার অভিনয় করবি। নায়ক বাপ্পারা সিনেমার মধ্যে মদ খাওয়ার পরে যেরকম অভিনয় করে ওরকম অভিনয় করবি, বাড়ি থেকে ভাঙচুর করবি। তোর বউ দেখবি তোর কপালে উষ্টা মেরা তোর সংসার নষ্টের ফালায় ভাঙেছে। ঠিক আছে বন্ধু, আজকে আমি বাসায় গিয়ে মদ খাওয়ার অভিনয় করব, মাতালের অভিনয় করব, তাহলে মৃত্যু আমার সংসার থেকে পালায় চলে যাবে। কে কোথায় আসছিস? ভূমিকম্প! কিসের ভূমিকম্প? আমি ভূমিকম্প। টেবিল ভাঙতেছিস কেন? কি করছিস? কি করতেছিস এগুলা? আমার বাড়ি আমার ঘর, এই বেড়া কয় সর। আমার বাড়ি আমার ঘর, আমি যা খুশি তাই ভাঙবম। এই বাড়ি আমার, তুই ভুলে গেছস আমি তোর বাপ। ওরে বাপ রে বাপ, আপনি মরে গেলে আমি তো বাপ, মানে আপনি মরে গেলে আমি এই বাড়ির মালিক হব। অসভ্য কোথাকার! বাবার মরার কথা মুখে আনতে তোর একটু আটকালো না? আর তুই এরকম করছিস কেন? হ্যাঁ, তুই কি মদ খাস? কে আপনি? কে? ও মা, সালাম। আমি মদ খাই, আমার বোতল থেকে বুঝো না আমি মদ খাইছি, আমি মাতাল। কি মাতাল? তুই মদ খাইছিস? আমার ছেলে হয়ে তুই মদ খাইছিস? ছি 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 ভাইয়া, তুই মদ খাওয়া শুরু করছিস। আর তোর তো আমি জীবনে একটা সিগারেটও টানতে দেখলাম না। মদ খাওয়া কবে থেকে শুরু করছিস? আমি অনেক আগে থেকেই মদ খাই, আমি সবসময় মাতাল থাকি, কিন্তু কম খাই তো, তাই তোরা বুঝতে পারিসনি। আজকে একটু বেশি খেয়ে বলছি, তাই আমি বেশি মাতাল হয়ে গেছি। আর আমি শুধু মদ খাই না, আমি আরো অনেক ধরনের নেশা করি। তোমার ছেলে একটা নেশাখোর মা। আমি জীবনে কোনোদিন একটা সিগারেট হাত দিয়ে দেখি নাই, আর তুই আমার ছেলে হয়ে মদ খাস, নেশা করস। তোরে আমি ত্যায্য করে দিব। এই সহায় সম্পত্তি যা কিছু আছে একটা কাদা করে তুই পাবি না। আমি সকালবেলায় এতিমখানায় পুরা সম্পত্তি লিখে দিব, কারণ আমি জানি তোরে সম্পত্তি দিয়ে গেলে এই সম্পত্তি বেচে তুই মদ খাবি, নেশা করবি, জুয়া খেলবি। আমি তোরে ত্যায্য করলাম, বাইরে আমার বাড়ি থেকে। আব্বা, অভিনয়টা কেমন ছিল? মানে কিসের অভিনয়? মানে আমার এক বন্ধু, সে নাটক বানাবে, তো আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে, সেটা হচ্ছে মাতালের ক্যারেক্টার। এই জন্য আমি মাতালের অভিনয় করে প্র্যাকটিস করতেছি। কেমন ছিল মা, বলো না কেন? খুবই ভালো ছিল।
যদি অভিনয় না করতি না, তোর বাবা তো ত্যায্য করেছে, আর আমি তোকে খুন করতাম। পানি মদ না তো, না মদ খাই নাই। তবে তুই যদি আজকে মদ খাইয়া মাতলামি করতি, আমি সত্যি সত্যি তোরে ত্যায্য করতাম এবং এই সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করতাম। সকালবেলা গিয়া এতিমখানায় সব সম্পত্তি আমি লিখে দিয়ে আসতাম। চলো। অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয় সেটা এবার বুঝতে পারছো? মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মদখোরের অ্যাক্টিং করছো। তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব? না চান্দু, তুমি যদি নেশাখোর হও আমিও নেশাখোর হইতাম, তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম, তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না। সো এরপর থেকে এই রকম নাটক তুমি আর করবা না, বাবা মা কষ্ট পাবে। সেলিম ভাই, ইতালি থেকে আসছো বিয়ে করতে, এখনো বিয়েটাই করলা না। তাহলে বিয়েটা করো, বিয়ের দাওয়াত খাই না অনেকদিন ধরে। কেমনি বিয়ে করি বলতো মাসুম? কোনো ভালো মেয়ে পাইতেছি না, কোনো পাত্রী আমার পছন্দ হইতেছে না। খালামা, খালু, আপনারা আমার জন্য একটা ভালো পাত্রী খুঁজে দেন না। আমি বিয়ে করে আমার বউরে নিয়ে আমি ইতালি চলে যাব। কিরে মাসুম, তুই বিয়ে করছিস কবে? আমারও তো কিছু জানাইলি না। আরে কি বলো না বলো, আমি বিয়ে করব কবে আবার? আমি তো এখনো বিয়ে করি নেই। তুই বিয়ে করছ না মানে? বিয়ে না করলে তোদের বাসায় এত সুন্দর একটা মেয়ে কোত্থেকে আসছে? খালু, মেয়েটাকে? ওর নাম হচ্ছে মিতু। একটা অসভ্য জানোয়ার মেয়েটাকে বিয়ে করে রাস্তার মধ্যে ফেলে চলে গেছে। তারপরে আমরা ওকে আশ্রয় দিয়েছি, এই আর কি। বলেন কি, এত সুন্দর একটা মেয়ের বিয়ে করে রাস্তার মধ্যে ফেলায় চলে গেছে? এত মানুষেরই জাত না, এত অমানুষ। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি এরকম একটা ফাউল মানুষের জন্য কেন অপেক্ষা করতেছেন? আপনার তো উচিত এরকম একটা ফাউল মানুষকে ডিভোর্স দিয়া নতুন একটা বিয়ে করে আপনার জীবনটা সুন্দর মতো সাজায় নেয়া। আমিও সেটাই ভাবছি, যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালায় গেছে তার জন্য আর অপেক্ষা করে তো কোনো লাভ নেই। আমি তাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, এরপর ভালো একজন মানুষ দেখে বিয়ে করে তার সাথে সংসার করব। মানে সেই ভালো মানুষটা কি আমি হইতে পারি না? মানে হচ্ছে আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে। আপনি যদি আপনার ফাউল হাজবেন্ডটাকে ডিভোর্স দেন তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। তুই যে কি ভালো একটা মেয়েকে পছন্দ করেছিস। আমাদের মিতু রূপে গুণে কাজে কর্মে সব কিছুতে পারফেক্ট। মিতু, এটা আমার বোনের ছেলে সেলিম, ও কিন্তু খুব ভালো ছেলে, ইটালিতে থাকে, ওদের টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব নেই। তোমাকে বিয়ে করে ইটালিতে নিয়ে যাবে। তোমার স্বামীর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, ওকে ডিভোর্স দিয়ে তুমি সেলিমকে বিয়ে করো, তুমি ইটালিতে সেটেলড হয়ে যাবে, লাইফ সেটেলড। হ্যাঁ মিতু, তুমি ওই শয়তানটাকে ডিভোর্স করে দাও, ওর কথা আর মাথায় রেখো না। তুমি শুধু সেলিমকে বিয়ে করবে কিনা সেটা বলো। যদি তুমি চাও আমি আজকেই উকিল ডেকে কথা বলবো। শুধু এইটুকু বলো, তুমি সেলিমকে বিয়ে করবে কিনা। আঙ্কেল, আমাকে একটু সময় দেন, আমি একটু ভেবে জানাই। অসুবিধা নাই, সময় নাও, তবে তোমার উত্তরটা যেন হ্যাঁ হয়। কি ব্যাপার, তুমি আমাকে ডাকছো কেন? মাসুম, আমি একটা জিনিস বুঝতে পারছি, যে তুমি আমাকে সত্যিকারে কখনোই ভালোবাসো না। 8-10টা মেয়ের সাথে যেরকম ঘুরে বেড়াইছো, কথা বলছো, দেখা করছো, আমার সাথেও ঠিক একই কাজটা করছো।
কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে ভালোবাসছি। তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সংসার করা সম্ভব না। এজন্য যখন বাসায় আমার বিয়ে ঠিক হয়েছে তখন আমি নিজে থেকেই তোমার কাছে পালায় আসছি। তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে তোমাকে বিয়ে করছি। কিন্তু বিয়ের পরে আমি তোমার আসল চেহারাটা দেখতে পাইছি। আমার প্রতি যে তোমার বিন্দু মাত্র ফিলিংস নাই সেটা বুঝতে পারছি। তবুও অনেক চেষ্টা করছি তোমার সাথে থাকার, তোমাকে নিয়ে থাকার, কিন্তু জোর করে তো আর কারো মন পাওয়া যায় না, কারো ভালোবাসা পাওয়া যায় না। আর সংসার তো অনেক দূরের কথা। আমি এর জন্য ডিসিশন নিছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? হ্যাঁ, আমি ডিভোর্স দিব, কারণ একটা ভুল মানুষের সঙ্গে থাকা, ভুল মানুষের সাথে সংসার করা, ভুল মানুষের জন্য জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাই সেলিমকে বিয়ে করব। তুমি আমার খালাতো ভাইকে বিয়ে করবা? হ্যাঁ, করব। কারণ লোকটার কথাবার্তা, তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি সে আর যাই হোক তোমার মতো ভণ্ড প্রতারক না। সে অন্য মেয়েদের সাথে কথা বলে না, সে আমাকে ভালোবাসবে, বিয়ের পরে আমাকে সুখে রাখবে। আজকের পর থেকে তোমার আমার যা সম্পর্ক ছিল আমি সব শেষ করে দিলাম। কিছুদিনের মধ্যে তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবা, সাইন করে দিও। ঋতু, তুমি তো সময় নিয়েছিলে, কি সিদ্ধান্ত নিলে? সেলিমকে বিয়ে করবে, তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দেবে? আঙ্কেল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দেব। আমি ওনাকে বিয়ে করব। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। মিতু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। ডিভোর্সের 3 মাস পরে বিয়ে করতে হয়। তোমার জন্য আমি 3 মাস কেন, 6 মাস লাগলে 1 বছর অপেক্ষা করব, আমার কোনো সমস্যা নেই। খালু, মিতু যেহেতু আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত হবে না। আজকেই আমরা এই উকিলের কাছে গিয়ে মিতু আর তার হাজব্যান্ডের ডিভোর্সের ব্যাপারটা আমরা ফাইনাল করে ফেলি। চলো। চলে। দাঁড়াও বাবা, মিতু কখনো তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না। কেন? কারণ তার স্বামী কখনো তাকে ডিভোর্স দিবে না। মিতুর স্বামী ওকে ডিভোর্স দিবে না, সেটা তুই কি করে জানলি? কারণ মা, আমি মিতুর স্বামী। তুই যে মিতুর স্বামী সে কথা আগে বলিসনি কেন? এখন কেন বলছিস? তোমাদের ভয়ে বলিনি বাবা, কিন্তু বাবা আমি মিতুকে সত্যিই ভালোবাসি। মিতুর সাথে অন্য কারো বিয়ে হবে, মিতু অন্য কারো বউ হবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। মিতুকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম, কারণ তোমরা যদি কখনো জানতে পারো মিতু আমার বউ, সেই ভয়ে। কিন্তু আজকে যখন ও বলল ও আমাকে ডিভোর্স দিবে, আমার বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠলো বাবা। মনে হচ্ছিল
আমার অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষ হারিয়ে যাচ্ছে। আমি মিতুকে হারাতে চাই না বাবা। বাবা, আমি তোমাদেরকে না জানিয়ে মিতুকে বিয়ে করে ফেলেছি, আমাকে তোমরা মাফ করে দিও। কিন্তু আমি মিতুর সাথে এই সংসারটা করতে চাই। এই মেয়েটা তার বাড়ি ঘর, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোর ভালোবাসার জন্য ছুটে বেরিয়ে এসেছে। তার প্রেসারে তুই তাকে বিয়ে করেছিস সত্য, বিয়ে করে তুই তাকে বাড়িতে না এনে তাকে রাস্তায় ফেলে পালিয়ে গেলি। আমি যদি তাকে বাড়িতে না এনে আশ্রয় না দিতাম কত বড় বিপদ হতে পারত। আর যদি খোদা না করুক একটা বিপদ হয়েই যেত, নিজেকে ক্ষমা করতে পারতি তুই? প্রেম ভালোবাসা এত সস্তা না রে। তোরা মনে করিস প্রেম ভালোবাসা খুব সস্তা জিনিস। যার তার সাথে প্রেম হয় না, যার তার সাথে ভালোবাসা হয় না। প্রেম আসে, ভালোবাসা আসে মন থেকে। ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, কারণ ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন আমরা তার মূল্যটা বুঝতে পারি না। যখন সে হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি সে কতটা মূল্যবান ছিল আমাদের কাছে। তুই যে মিতুকে বিয়ে করেছিস, মিতুর স্বামী তুই, সে কথা আমরা আগে থেকেই জানতাম। কি বলছো বাবা? তোমরা সবাই এটা আগে থেকে জানতে? হ্যাঁ, জানতাম। তোর বাবা যেদিন রিক্সা করে মিতুকে নিয়ে আসে, মিতু তাকে সবকিছু খুলে বলে। আমি সেদিন থেকে জানি মিতু তোর বউ। আমি শুধুমাত্র ওকে এই বাড়িতে রেখেছি যাতে ওকে দেখতে দেখতে তোর মধ্যে ওর জন্য মায়া হয়, ভালোবাসা তৈরি হয়। তুই এতটাই পাষাণ, তুই উঠে পড়ে লাগলি মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তারপর আমি সেলিমের নাটক সাজাই। আমি ভেবেছি ওর ডিভোর্সটা হলে তুই হয়তো মিতু কতটা তোর জন্য অমূল্য সম্পদ সেটা বুঝতে পারবি। যদি সত্যি সত্যি ও তোকে ডিভোর্স দিয়ে সেলিমকে বিয়ে করতো, তুই মিতুর মতো আরেকটা মেয়ে খুঁজে পেতি? বল, যে মেয়েটা তোকে এত ভালোবাসে, সব কিছু ছেড়ে তোর জন্য চলে এসছে। ও নিজের বাড়ি আছে, তারপরও আমাদের বাড়িতে এসে পড়ে আছে। বল পেতি? মাসুম, তোর প্রতি মিতুর প্রবল ভালোবাসা দেখে আমি অভিনয় করতে রাজি হয়েছিলাম। আর তুই আজকে প্রতিজ্ঞা কর, তুই সারা জীবন মিতুর সাথে সংসার করবি। আপন মানুষ, ভালোবাসার মানুষ যদি একবার হারিয়ে যায়, তাহলে এই ভালোবাসার মানুষকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। মিতু, এদিকে আসো। তুমি মিতুকে সরি বল। দাঁড়া আছিস কে? সরি বল। মিতু, আমি তোমাকে কথা দিচ্ছি, এ দেহে যতদিন প্রাণ আছে তোমাকে ভালোবেসে যাব। যতদিন বেঁচে থাকবো তোমাকে সাথে নিয়ে বাঁচব। মরণের আগের দিন পর্যন্ত তোমার হাতটা আমি ছাড়বো না। আমাকে মাফ করে দিও। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা।